হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের যে ক্লাসটা শুরু হয়েছিল তার পঞ্চমতম ক্লাস, রেলের গ্রুপ ডি। রেলের গ্রুপ ডি আজকে আমাদের পঞ্চমতম ক্লাস, এবং যেখানে আমরা কথা দিয়েছিলাম যে রেল ছাড়া সমস্ত সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই জব ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তেমনই একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এবং 50-50 পাওয়ার যোগ্য মতো করে ক্লাস, ঠিক আছে না? ইভেন ডাব্লিউবিসিএস যারা নিয়ে পড়ছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। তেমনই একটা ক্লাস আমি এনেছি আজকে তোমাদের সকলের সামনে। ক্লিয়ার? চলো কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব ক্লাসের মধ্যে। ক্লিয়ার? চলো, তার আগে আমি প্রথমে বলি যে আমাদের আড্ডা 247 অ্যাপে চলছে 12% অফ। ক্লিয়ার? 12% অফ ফ্ল্যাট কোর্সের ওপর চলছে 12% অফ। ক্লিয়ার? এটা পাবে কি করে? এটা পাবে আমার কোড নাম্বার Y284। চলো, এইটা বিস্তারিত তথ্য আমি ক্লাসের মাঝে মধ্যে আবার দেবো। তা দেরি না করে সোজা চলে যাবো ক্লাসের মধ্যে। তার আগে আমি বলে দিই, আমাদের আড্ডা 247-এ এই যে লক্ষ্য ব্যাচটা দেখতে পাচ্ছ, যেটা আমাদের ডাব্লিউবিসিএস এর লাস্ট টাইম প্রিপারেশন একটা ব্যাচ। ক্লিয়ার? লাস্ট টাইম প্রিপারেশন একটা ব্যাচ, লাস্ট টাইম। ক্লিয়ার? তো এই লাস্ট টাইম প্রিপারেশন ব্যাচটা আমাদের বেশি দিন শুরু হয়নি, এই শুরু হয়েছে ডিসেম্বর মাসে 1 তারিখে। তারা যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রিলিমিনারির ওপর যাদের কনফিডেন্স অনেকটা হারিয়ে পড়েছে, তাদেরকে অবশ্যই বলবো আমার কোড নাম্বার Y284 কোড নাম্বার দিয়ে নিয়ে নাও, এবং দেখো হায়েস্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এই ব্যাচটা। ক্লিয়ার? হায়েস্ট ডিসকাউন্ট, বোঝা গেল? হায়েস্ট ডিসকাউন্ট। চলো চলে যাই প্রথম কোশ্চেনে। আগে যাওয়ার আগে আমি আবার এই প্যাকেজটা নিয়ে আমি আসবো, একটু পরে আসবো। ডাব্লিউবিসিএস মহাপ্যাক, জেনকম মহাপ্যাক। তারিক ই হুমায়ুনি, মাথা রাখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারিক ই হুমায়ুনি নামক গ্রন্থের লেখককে? তারিক ই হুমায়ুনি নামক গ্রন্থের লেখককে? জহর আফতাচি, ঠিক আছে, গুলবদন বেগম, হামিদা বানু, কামরান। তারিক ই হুমায়ুনি, দেখো হুমায়ুনের ওপর লেখা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বই। আমি বলে দিচ্ছি, হুমায়ুনের ওপর লেখা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বই। ঠিক আছে? বলবে তাহলে স্যার হুমায়ুনের ওপর লেখা, তাহলে বইটা কে লিখেছে? অনেকে ভাববে যে হুমায়ুন নামা, এই বইটা অতএব সবাই রাইট অ্যান্সার করে গুলবদন বেগম করবে তোমরা, অনেকে করবে গুলবদন বেগম, কিন্তু না, হুমায়ুনের বিশ্বস্ত একজন আফগান ফ্রেন্ড, আফগান আফগান ফ্রেন্ড, ঠিক আছে, আফগান ফ্রেন্ড, যার নাম হচ্ছে জহর আফতাচি। ক্লিয়ার? জহর আফতাচি হুমায়ুনের সাথে একটা দুর্ধর্ষ সম্পর্ক কিন্তু ছিল। ক্লিয়ার? এবং জহর আফতাচি কি করেছে, যখন হুমায়ুনের মৃত্যু হয়ে যাওয়ার আগে জহর আফতাচি হুমায়ুনের সঙ্গে সে 6টা বছর ভারতবর্ষে কাটিয়েছে, এবং হুমায়ুনের রাজ্য পরিচালনার নীতি সে দেখেছে। ক্লিয়ার? তাই যখন হুমায়ুনের মৃত্যু হয়, মৃত্যু ঠিক 21 দিন আগে এই জহর আফতাচি কি করেছে, এ আফগান চলে গেছিল, এবং পরবর্তীকালে আফগান থেকে যখন এসে শুনতে পায় যে তার বন্ধু আর নেই, তখন জহর আফতাচি তার হুমায়ুনের ওপর জীবনের লেখটা লিখেছিল, হুমায়ুনের ওপর, যেটা ছিল জহর আফতাচি লেখা হুমায়ুন, তারিকি হুমায়ুনি। আর হুমায়ুন নামা লিখেছিল গুলবদন বেগম। ক্লিয়ার? তারই বোন গুলবদন বেগম। ক্লিয়ার? বেগম। হুমায়ুন সম্পর্কে আমি আরেকটা কথা বলে দিই, আমরা দেখতে পাই হুমায়ুনের সব থেকে বড় অবদান হয় তাজমহল। ক্লিয়ার? তাজমহল। হুম, এই তাজমহল বানিয়েছিলেন দুজন ইঞ্জিনিয়ার। যে কোশ্চেন আসে, দুজন ইঞ্জিনিয়ারের নাম কি? দুজন ইঞ্জিনিয়ারের নাম কি? দুজন ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে, বলতো, ঈশা খাঁ। আর একটা নাম কি বলতো? এটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাও। হামিদা বানু। হামিদা বানু কে ছিলেন? হামিদা বানু ছিলেন এই যে হুমায়ুনের স্ত্রী, ওয়াইফ। ওয়াইফ কামরান। কামরান কে ছিলেন? এটা আমাকে কমেন্ট বক্সে এখনই বলো, কামরান কে ছিলেন, কারণ বহুবার ক্লাসের মধ্যে চেঁচিয়ে চিৎকার করে আমি কিন্তু জানিয়েছিলাম। আমি আরেকটা বলি, এই জহর আফতাচি লেখা আর একটা বিখ্যাত বই, জহর আফতাচি লেখা আর একটা বিখ্যাত বই, যে বইটার নাম হচ্ছে তারিক উল দিন দালাল। তারিক তারিক উল দিন দালাল। দালাল
তারিক উল দিন দালাল, হুমায়ুনের মানে জহর আফতাচির লেখা একটা বই। এই বইটা হচ্ছে ফার্সি ভাষায় লেখা, ফার্সি ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন আমরা চলে যাব। গান্ধীজি কোন আন্দোলনকে হিংসার আন্দোলন বলেছেন? দেখো গান্ধীজি অনেকগুলো আন্দোলনকে হিংসার সাথে তুলনা করেছেন, কিন্তু পার্টিকুলার একটা আন্দোলনকে গান্ধীজি কিন্তু হিংসার আন্দোলন বলেছিলেন। সেই আন্দোলনের নাম কি? খেদা আন্দোলন, খেদা আন্দোলন, না আহমেদাবাদ জুট মিল আন্দোলন, না চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, না চৌরি চৌরা আন্দোলন? গান্ধীজি কোন আন্দোলনকে হিংসাত্মক আন্দোলন বলেছেন? গান্ধীজি কোনোদিনই মাথায় রাখার চেষ্টা করবে, গান্ধীজি কোনোদিনই মানে হিংসাত্মক জিনিসটা কিন্তু বা ভায়োলেন্স জিনিসটা কিন্তু পছন্দ করতেন না। গান্ধীজির কাছে একটাই উদ্দেশ্য ছিল যে হিংসাভাবে লড়াই করে আগুনে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এইভাবে কোনো আন্দোলন সফল হওয়া সম্ভব নয়। কোনো আন্দোলন সফল হওয়া সম্ভব নয়, সম্ভব কি? সম্ভব নয়। তাই গান্ধীজি একটা আন্দোলন, যত আন্দোলন করেছে এবং গান্ধীজি যত আন্দোলন দেখেছে, তার মধ্যে গান্ধীজি শুধুমাত্র একটা আন্দোলনকে গান্ধীজি হিংসার আন্দোলন বলেছেন। সেটা কোন আন্দোলন? হিংসার আন্দোলন, খেদা আন্দোলন, আহমেদাবাদ জুট মিল আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, না চৌরি চৌরা আন্দোলন? গান্ধীজি যে আন্দোলনকে হিংসার আন্দোলন বলেছে সে আন্দোলনের নাম হচ্ছে চৌরি চৌরা আন্দোলন। ক্লিয়ার? কিন্তু এই যে দেখতে পাচ্ছ খেদা আন্দোলন, আহমেদাবাদ জুট মিল আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, এই তিনটে আন্দোলনে গান্ধীজি ভারতে করা। ক্লিয়ার? গান্ধীজি ভারতবর্ষে আসে 1915 সালে। কত সালে? 1915 সালে। যখন 1915 সালে গান্ধীজি ভারতবর্ষে আসলো, গান্ধীজি ভারতবর্ষে আসার পর কোথায় ছিলেন? গুজরাটে। গুজরাটে সবরমতী নদীর তীরে একটা আশ্রম তৈরি করেছিলেন, যে আশ্রমের নাম ছিল স্মৃতি সংঘ। স্মৃতি সংঘ। ক্লিয়ার? স্মৃতি সংঘ বলে একটা আশ্রম তৈরি করেছিলেন। এই আশ্রমে দেখভাল করার দায়িত্ব তিনি একজন মানুষকে দিয়েছেন। তার নাম কি? একজন মানুষকে আশ্রম, স্মৃতিসংঘ আশ্রমের সেক্রেটারি করেছিলেন। সেই মানুষের নাম কি? যতীন পাল। পরীক্ষায় বারবার আসে যতীন পাল। ক্লিয়ার? যতীন পাল। তাহলে আমরা জানতে পারছি গান্ধী চৌরি চৌরা আন্দোলনকে হিংসাত্মক আন্দোলন বলেছেন। কেন বলেছেন? কারণ চৌরি চৌরা আন্দোলনে মানুষ খেপে গিয়ে গুজরাটে চৌরি চৌরা জায়গায় কি করেছে? 22 জন পুলিশ কর্মীকে, 22 জন পার্সনকে, পুলিশ কর্মীকে বা পুলিশ অফিসারকে কি করছে? হ্যাঁ, অফিসার কি করছে? পুলিশ অফিসারকে জেলের মধ্যে, লকারের মধ্যে ঢুকিয়ে তাদেরকে জীবন্ত অবস্থায় গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। গান্ধীজি এই আন্দোলনকে হিংসাত্মক আন্দোলন বলেছে। ক্লিয়ার? মাথায় রাখার চেষ্টা করে। গান্ধীজি ভারতবর্ষে করা প্রথম আন্দোলনের নাম কি? চম্পারণ সত্যাগ্রহ, যেটা হয়েছিল 1917 সালে। ক্লিয়ার? 1917 সালে। খেদা আন্দোলন হয়েছিল গান্ধীজি করা, এটা আন্দোলন খেদা হয়েছে 1918 সালে। ক্লিয়ার? 1918 সালে। বোঝা গেল? কোশ্চেন বেশি টাফ না, নিজেকে টাফ মনে করলেই কোশ্চেন টাফ। ক্লিয়ার? চলো এই সেম কোশ্চেন বারবার রিপিট হয়ে গেছে। চলো, অমৃত ঘাট নামে মৌর্য বংশের কোন রাজা পরিচিত ছিল? অমৃত ঘাট নামে মৌর্য বংশের কোন রাজা পরিচিত ছিল? বিন্দুসার, বিম্বিসার, সমুদ্রগুপ্ত, অশোক? বলো, অমৃত ঘাট নামে মৌর্য বংশে কোন রাজা পরিচিত ছিল? অমৃত ঘাট, অমৃত ঘাট। বলো, আনসার দাও, আনসার দাও, তাড়াতাড়ি আনসার আসবে। অমৃত ঘাট নামে মৌর্য বংশে কোন রাজা পরিচিত ছিল? মৌর্য বংশে কোন রাজা পরিচিত ছিল? অমৃত ঘাট। বিন্দুসার না বিম্বিসার, সমুদ্রগুপ্ত না অশোক? ভীষণই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, ভীষণই একটা ইন্টারেস্টিং কোশ্চেন এবং ভীষণই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। অমৃত ঘাট নামে কোন রাজা পরিচিত ছিল? কোন রাজা? অমৃত ঘাট মানে হচ্ছে শত্রু নিধনকারী বা শত্রু ধ্বংসকারী। ক্লিয়ার? শত্রু ধ্বংসকারী, ধ্বংসকারী। ক্লিয়ার?
অমৃতঘাট মানে যে শত্রু ধ্বংসকারী, বোঝা গেল। আর এই যে বিন্দুসার হচ্ছে মৌর্য বংশের রাজা, আর বিম্বিসার হচ্ছে হর্ষাঙ্ক বংশের রাজা, দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে যেও না, ক্লিয়ার। বিন্দুসার হচ্ছে রাইট আনসার অমৃতঘাট। অমৃতঘাট নামে মৌর্য বংশে একটা রাজা পরিচিত ছিল, যার নাম ছিল বিন্দুসার, শত্রু ধ্বংসকারী। বিন্দুসারকে আরো একটা উপাধি দেওয়া হয়েছে অমৃত 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 চ্যাট, ক্লিয়ার। অমৃত চ্যাট নামেও কিন্তু একটা উপাধি দেওয়া হয়েছিল। সম্রাট অশোক, এই যে বিন্দুসার, বিম্বিসার আর অশোক, বিন্দুসার হচ্ছে কোন বংশ? মৌর্য বংশ, ঠিক আছে। অশোক কোন বংশ? মৌর্য বংশ। সমুদ্রগুপ্ত কোন বংশ? গুপ্ত বংশ, ক্লিয়ার। বিম্বিসার কোন বংশ? হর্ষাঙ্ক বংশ। বিম্বিসারের সময় একজন গ্রিক দূত ভারতে এসেছিলেন, বিখ্যাত একজন মানুষ, একজন গ্রিক দূত ভারতে এসেছিলেন, গ্রিকের রাজার ছেলে ভারতে এসেছিলেন। না, পরীক্ষায় বারবার এই জায়গাটাতে কোশ্চেন করে, পরীক্ষায় বারবার এই জায়গাটাতে কোশ্চেন করে যে বিন্দুসারের সময় ভারতবর্ষের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখতে পাওয়া যায়, গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছিল গ্রিকের রাজার ছেলে, যার নাম ছিল ডেমিয়াকাস। ডেমিয়াকাস, ক্লিয়ার। একজন বিখ্যাত রাজার ছেলে এসেছিল যার নাম ছিল ডেমিয়াকাস। এই ডেমিয়াকাস ছিল কে? গ্রিকের রাজা, গ্রিকের রুলার অ্যান্টিওকাসের ছেলে। অ্যান্টিওকাস, গ্রিকের রুলার অ্যান্টিওকাসের ছেলে। বোঝা গেল? বুঝতে পারলে? চলো পরে কোশ্চেন। আজীবক ধর্ম, আজীবক ধর্ম কে গ্রহণ করেছিলেন? আজীবক ধর্ম, বলো। ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সময় বেশি দেওয়া যাবে না। আজীবক ধর্ম কে গ্রহণ করেছিলেন? খুব সুন্দর একটা কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। আজীবক ধর্ম, বিন্দুসার না বিম্বিসার, সমুদ্রগুপ্ত না অশোক? আজীবক ধর্ম, যে ধর্মটা তৈরি করেছিল মাখালি পুত্র ঘোষালা, ক্লিয়ার। যে ধর্মটা তৈরি করেছিল মাখালি পুত্র ঘোষালা, ক্লিয়ার। গোশালা, ক্লিয়ার। বলো। দেখো, বৈদিক যুগে, হ্যাঁ, শেষের দিকে মানুষের অত্যাচার, ধর্ম জীবনটাকে নিয়ে, হ্যাঁ, এমন অত্যাচার শুরু হয়েছিল যে বৈদিক যুগে 26টা ধর্মের সৃষ্টি হয়েছিল, ক্লিয়ার। 26টা ধর্মে, কিন্তু 26টা ধর্মের মধ্যে মেন 3টে ধর্ম কিন্তু দেখতে পাওয়া গেছে। একটা ছিল বুদ্ধিজম, একটা হচ্ছে জৈনিজম, একটা হচ্ছে আজীবক, ক্লিয়ার। বুদ্ধিজম, জৈনিজম এন্ড আজীবক, বোঝা গেল? আজীবক ধর্মটা কে গ্রহণ করে চালু করেছে? মাখালি পুত্র ঘোষালা, ঠিক আছে। বুদ্ধিজম যেমন আমরা জানি গৌতম বুদ্ধের ধর্ম, ঠিক আছে। তা এই ধর্মটা কে গ্রহণ করেছিলেন? এই 3টে অপশনের মধ্যে, এই 3টে অপশনের মধ্যে মাথায় রাখবে এই আজীবক ধর্মটা গ্রহণ করেছিলেন বিন্দুসার। কে? বিন্দুসার, বোঝা গেল? সমুদ্রগুপ্ত আর অশোক। গুপ্ত বংশে যদি আমরা মেন প্রধান 3টে রাজা দেখি, চন্দ্রগুপ্ত, ঠিক না, চন্দ্রগুপ্ত সম্পর্কে দেখি, চন্দ্রগুপ্ত সম্পর্কে আমরা দেখতে পাবো যে এই চন্দ্রগুপ্ত ভারতবর্ষের ইতিহাসে যে ধর্ম গ্রহণ করেছেন চন্দ্রগুপ্ত মৌর্য, সেই ধর্মের নাম হয় জৈন ধর্ম। চন্দ্রগুপ্ত পরে মৌর্য বংশের রাজা হয়, তারই ছেলে বিন্দুসার কোন ধর্ম গ্রহণ করে? বিন্দুসার ধর্ম গ্রহণ করে আজীবক ধর্ম। এই বিন্দুসারে 100টা ছেলের মধ্যে একটা ছেলে রাজা হয়েছিল, তার নাম হচ্ছে অশোক, ক্লিয়ার। অশোক, তাহলে বিন্দুসারের পর মগধের সিংহাসনে বসছে অশোক। এ কোন ধর্ম গ্রহণ করছে? এ করছে বুদ্ধ ধর্ম,
বুদ্ধিজম। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি মৌর্য বংশে প্রধান তিনটে রাজা, এরা কিন্তু তিনজনই কিন্তু তিন রকম ধর্ম পালন করছে, কেউ কিন্তু একা নয়, ঠিক না? বাবার ধর্ম বা দাদুর ধর্ম পালন করব তা নয়, সবাই নিজে নিজে একটা আলাদা আলাদা করে ধর্ম কিন্তু পরিচালনা করছে বা গ্রহণ করছে বা পালন করছে। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে। সমুদ্রগুপ্ত, এখানে যে দেখতে পাচ্ছ না অপশনে সমুদ্রগুপ্ত আছে, এই যে গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্ত, এই সমুদ্রগুপ্ত একটা টাইটেল দেওয়া হয়েছে সমুদ্রগুপ্তকে। কি টাইটেল বলো তো? হ্যাঁ, কবিরাজ। কবিরাজ। আচ্ছা, সমুদ্রগুপ্তকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছে কেন? কারণ সমুদ্রগুপ্ত মাথায় রাখার চেষ্টা করবে, সমুদ্রগুপ্ত বিভিন্ন ধর্ম এই ওষুধ সম্পর্কে তার একটা যথেষ্ট নলেজ ছিল, বিভিন্ন ওষুধ সম্পর্কে। আগে দেখো এখনকার দিনে ওষুধ কি হয়, এখনকার দিনে ওষুধ হয় ট্যাবলেট হয়, তাই না? ট্যাবলেট, হ্যাঁ, সেখানে বিভিন্ন ধরনের ড্রাগস, অ্যালকোহল, হ্যান ত্যান নানা রকম মিশিয়ে এটা ওষুধ তৈরি করেছে, মানুষকে ভালো হয়ে যাচ্ছে। তা এই সমুদ্রগুপ্ত তো তখনকার দিনে তো এই মেডিসিন ছিল না, হোমিওপ্যাথিকও ছিল না, অ্যালোপ্যাথিকও ছিল না। ক্লিয়ার? তখনকার দিনে কি গাছের পাতা, রস, গাছের ডাল, শিকড় ইত্যাদি দিয়ে সমুদ্রগুপ্ত রিসার্চ করতো। তাই সমুদ্রগুপ্তকে কবিরাজ উপাধি দিয়েছিল তারই দরবারে একজন বিখ্যাত ব্যক্তি বা তার দরবারে একজন অ্যাডভাইজার। ক্লিয়ার? অ্যাডভাইজার, যার নাম ছিল কি? মুকুন্দগুপ্ত। মুকুন্দগুপ্ত। বলো স্যার এই মুকুন্দগুপ্তকে, এই মুকুন্দগুপ্তকে প্রথম চন্দ্রগুপ্তের মাথা রাখার চেষ্টা করবে, প্রথম চন্দ্রগুপ্তের মানে পালো মানে কি কি বলো এটা, কি ভাই বলো এটাকে, পাতানো ভাই, কি না, মুকুন্দগুপ্ত। বোঝা গেল? চলো পরের কোশ্চেন চলে যায়। অশোক কতগুলো ভাইকে হত্যা করে মগধের সিংহাসনে বসেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভীষণ। কতগুলো ভাইকে হত্যা করে অশোক কতগুলো ভাইকে হত্যা করে মগধের সিংহাসনে বসেছিল? কতগুলো ভাইকে হত্যা করে? 99টা, 98টা, 97টা না দুটো? বলো। অশোক কতগুলো ভাইকে হত্যা করে মগধের সিংহাসনে বসেছিল? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। কতগুলো ভাইকে? অশোক কতগুলো ভাইকে হত্যা করে মগধের সিংহাসনে বসে? 99টা। অশোকের আগে মগধের সিংহাসনে মৌর্য বংশে রাজা কে ছিল বা মগধের সিংহাসনে কে বসেছিল? একই কোশ্চেন, কারণ মৌর্য বংশ মগধে সেট আপ হয়েছিল। তা কে বসেছিল? কে বসেছিল? বিন্দুসার। বিন্দুসার। বিন্দুসার কতগুলো ছেলে ছিল? 100টা ছেলে। বিন্দুসার 100টা ছেলে, 100টা ছেলের মধ্যে একটা ছেলে হচ্ছে অশোক। অশোক। ক্লিয়ার? 100টা ছেলের মধ্যে একটা ছেলে হচ্ছে অশোক। বোঝার চেষ্টা করো, এই 100টা ছেলের মধ্যে একটা ছেলের নাম কি? অশোক। আমরা দেখতে পাচ্ছি একটা ছেলের নাম অশোক। খুব সুন্দর কথা, কোনো সমস্যা নেই। একটা ছেলের নাম অশোক। অশোক মগধের সিংহাসনে বসার জন্য সে কি করলো? 98টা ভাইকে হত্যা করলো। 98টা ভাইকে হত্যা করলো। কতগুলো ভাইকে হত্যা করেছে? 98টা। বলবে স্যার আপনি যে, আমি একটা বইয়ে লিখেছিলাম যে মগধের সিংহাসন দখল করার জন্য, বাংলা বই লেখা আছে যে 99টা ভাইকে হত্যা করেছে। আজ রং আনসার। কারণ অশোক তার ছোট ভাই যার নাম ছিল তিসা, ক্লিয়ার, তিসা, এই তিসাকে সে হত্যা করেনি। কারণ যখন অশোক মগধের সিংহাসনে বসলো, মৌর্য বংশের রাজা হলো, তখন এই তিসাকে সে তার অ্যাডভাইজার রূপে নিযুক্ত করেছিল। অ্যাডভাইজার। এবার প্রশ্ন হতে পারে যে এই তিসাকে হত্যা করলো না কেন? অশোক এই তিসাকে হত্যা করলো না কেন? এতজন ভাইগুলোকে হত্যা করলো, তিসাকে হত্যা করলো না কেন? কারণ তিসা ছিল সবার ছোট।
আর তিসাকে সে খুব ভালোবাসতো। ক্লিয়ার? তিসাকে খুব ভালোবাসতো। বিন্দুসার যখন অশোককে ছোটবেলা থেকে সহ্য করতে পারতো না, তার তো অনেক ছেলে অনেক বউ, সহ্য করতে পারতো না। তার একটা কথা মাথায় রাখার চেষ্টা করবি এবং ঠান্ডা মাথায় বুঝবে, হ্যাঁ, যে অশোক নিজে পারদর্শিতা দেখিয়ে মগধের সিংহাসনে বসেছে। বলো কি? অশোক নিজে পারদর্শিতা দেখিয়েছিল তার বাবার সামনে। ক্লিয়ার? তাই তার বাবা মানে বিন্দুসার কি করেছিল, অশোককে বেঁচে থাকা অবস্থায় উজ্জয়িনীর গভর্নর করে, উজ্জয়িনী। আর বিন্দুসার সবার প্রথম যে বড় ছিল, যার নাম ছিল সুমন, ক্লিয়ার, সুমন বা সুসিম, ক্লিয়ার, সুসিমকে করলো টোকসিলে গভর্নর, ক্লিয়ার। চলো, অশোকের জীবনীকে কতগুলি ভাগে ভাগ করা যায়? হ্যাঁ, 3টে না 11টা না 4টে না 9টা? অশোকের জীবনীকে কতগুলি ভাগে ভাগ করা যায় বলো? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। অশোকের জীবনীকে আমরা কতগুলি ভাগে ভাগ দেখতে পাওয়া যায়? কতগুলি ভাগে? 3টি ভাগে, 11টি ভাগে, 4টি ভাগে না 9টি ভাগে? অশোকের জীবনীকে আমরা কতগুলি ভাগে ভাগ করা দেখতে পাই? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। কতগুলি ভাগে? বলো বলো বলো, আনসার দাও, দেরি করো না, একদম দেরি করো না। চাকরি পরীক্ষার জন্য আমাদের সবসময় ফাস্ট হতে হবে। আমাদের দেরি করা মানে আমাদের মানে সমস্যা। যত দেরি করবে তত নিজেকে ঠকাবে। অশোকের জীবনীকে কতগুলি ভাগে ভাগ করা হয় বলো? অশোকের জীবনীকে কতগুলি ভাগে ভাগ করা হয়? কতগুলি ভাগে? 3টি ভাগে, 11টা ভাগে, 4টে ভাগে, 9টা ভাগে? অশোকের জীবনীকে, অনেকে রাইট আনসার দিয়েছো, আমি বলেছি 3টি ভাগে ভাগ করা হয়। 3টি। কি কি? কর্মাশক, চণ্ডাশক, আর একটা হচ্ছে ধর্মাশক। মাথায় রাখো। কর্মাশক মানে কি? যখন অশোকের মধ্যে কামনা বাসনা জাগে কিভাবে মৌর্য বংশে রাজা সে হবে, ঠিক আছে না, তখন তাকে বলা হয় কর্মাশক। চণ্ডাশক যখন অশোক 4 বছর ধরে সে তার ভাইদের হত্যা করেছিল, ঠিক আছে না, সেই পর্বটাকে বলা হয় চণ্ডাশক। আর ধর্মাশক কি? যখন কলিঙ্গ যুদ্ধের 2 বছর পর, মানে 261 বিসিতে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, কলিঙ্গ যুদ্ধের আফটার 2 ইয়ার, ঠিক আছে, 2 বছর পর সেই যখন বুদ্ধ ধর্ম গ্রহণ করলো, তখন তার পর্বটাকে বলা ধর্মাশক। একটা প্রশ্ন হতে পারে, অশোককে মৌর্য বংশের রাজা হওয়ার স্বপ্ন কে দেখিয়েছিল? বিন্দুসারের সেনাপতি রুদ্রগুপ্ত। বিন্দুসারের সেনাপতি রুদ্রগুপ্ত। ক্লিয়ার? বুঝা গেল? চলো, হরপ্পা সভ্যতা কোন শহরে সামুদ্রিক বন্দর দেখা যায়? হরপ্পা সভ্যতার কোন শহরে সামুদ্রিক বন্দর দেখা যায়? কোন শহর? ডকইয়ার্ড। হরপ্পা সভ্যতার কোন শহরে সামুদ্রিক বন্দর দেখা যায়? লোথাল, কালিবঙ্গান, রপাত, এটা রোপাত, হ্যাঁ, রপাত হয়ে গেছে। আর একটা হচ্ছে হরপ্পা। হরপ্পা একটা শহর। হরপ্পা সভ্যতার মধ্যে কোন শহরে, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, হরপ্পা সভ্যতার মধ্যে কোন শহরে সামুদ্রিক বন্দর দেখা যায়? লোথাল, কালিবঙ্গান, হ্যাঁ, রোপাত না হরপ্পা? সামুদ্রিক বন্দর।
হরপ্পা সভ্যতার মধ্যে একটা শহর ছিল যারা কিনা যুদ্ধের দ্বারা লড়াই করা বিশ্বাস করতো না, দখল করা বিশ্বাস করতো না, অন্যায় করা বিশ্বাস করতো না, তারা বিশ্বাস করতো ট্রেডকে। ক্লিয়ার? ট্রেডকে তারা বিশ্বাস করতো, ট্রেডকে, ব্যবসাকে। ক্লিয়ার? তারা বিশ্বাস করতো ব্যবসাকে। বোঝা গেল? তারা বিশ্বাস করতো কি? ব্যবসাকে। তো হরপ্পা সভ্যতার মধ্যে একটা শহর আছে যারা ব্যবসাকে সব থেকে বেশি বিশ্বাস করত। তারা কারা? তারা হচ্ছে লোথালের লোকেরা। লোথাল। এই লোথাল কোথায়? আমাদের গুজরাটে, আহমেদাবাদে। ক্লিয়ার? গুজরাটে, আহমেদাবাদে। বুঝা গেল? বুঝতে পারলে? কালীবঙ্গান, রোপাত, রোপাত শহরটা হচ্ছে সব থেকে বেশি ফ্যাশন প্রিয়। রোপাত হচ্ছে সব থেকে বেশি ফ্যাশন প্রিয়। ক্লিয়ার? কালীবঙ্গান বা ব্যাঙ্গেল, ব্যাঙ্গেল মানে চুড়ি, কালো চুড়ি পাওয়া গেছিল বলে এই শহরটার নাম হচ্ছে কালীবঙ্গান। মুগিসুদ্দিন কার দরবারে উপদেশ দাতা হিসাবে, হ্যাঁ, উপদেশ দাতা হিসাবে নিযুক্ত ছিলেন? মুগিসুদ্দিন কার দরবারে উপদেশ দাতা হিসেবে বা অ্যাডভাইজার রূপে নিযুক্ত ছিল? কার দরবারে? বলো। ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। খুব চাপ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, খুব চাপ হয়ে যাচ্ছে? একদমই টেনশন নেবে না, একদমই টেনশন নেবে না। টেনশন ফ্রি হয়ে পড়াশোনা করো, তবেই তো চাকরির জন্য এগোতে পারবে, তবে চাকরির জন্য এগোতে পারবে। বলো, মুগিসুদ্দিন কার দরবারে উপদেশ দাতা হিসাবে নিযুক্ত ছিল? কার দরবারে? বলো। মুগিসুদ্দিন কার দরবারে উপদেশ দাতা হিসাবে নিযুক্ত ছিল? প্রথমে বলি মুগিসুদ্দিনের পরিচয়। রাজস্থানে একটা জায়গা যার নাম হচ্ছে বায়ানা। রাজস্থানে একটা জায়গা যার নাম হচ্ছে বায়ানা। এই বায়ানা শহরে একজন সাধারণ নাগরিক ছিল মুগিসুদ্দিন, আর একে ডেকে পাঠিয়েছিল আলাউদ্দিন খলজি। প্রত্যেকটা রাজার দুটো করে নীতি থাকে, একটা হচ্ছে ধর্মনীতি, একটা হচ্ছে রাজ্যনীতি, রাজ্য পরিচালনা নীতি। ক্লিয়ার? সমস্ত সুলতানি যুগে বেশিরভাগ রাজা কিন্তু ধর্মনীতিকে গ্রহণ করেছিলেন, মাত্র তিনটে রাজা বাদ দিয়ে। একটা হচ্ছে আলাউদ্দিন খলজি একে, একটা হচ্ছে বলবান, একটা হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক, যাকে আমরা জিটি বলি। বাদ দিয়ে সমস্ত রাজা কিন্তু চেষ্টা করেছিল মুসলিম ধর্মটা প্রচার করা। ক্লিয়ার? তো আলাউদ্দিন খলজি রাজ্য পরিচালনা করার জন্য তিনি ধর্মনীতি ত্যাগ করে তিনি যোগ করেছিলেন যে কিভাবে রাজ্য পরিচালনা করা যায়। কারণ হিন্দুরা বলছে এই রাজা তো মুসলমান, আমাদের জন্য উপকার করবে না, তাহলে আমাদের কীভাবে কাজ করতে হবে এইটা বোঝানোর জন্য আলাউদ্দিন খলজি রাজস্থানে বায়ানা থেকে মুগিসুদ্দিনকে ডেকে পাঠায়। এবং মুগিসুদ্দিনকে ডেকে পাঠানোর পর মুগিসুদ্দিনকে জিজ্ঞেস করে কত টাকা স্যালারি নেবে বলো, কারণ তুমি আমার দরবারে কাজ করো। কারণ মুগিসুদ্দিনকে জিজ্ঞেস করেছিল যে আমার এত ভালো কাজ করছি তবু হিন্দুরা আমাকে কেন খারাপ ভাবছে। তখন মুগিসুদ্দিন বলেছিল যে প্রজাদের উচিত বা হিন্দুদের উচিত রাজা যদি রূপো চায় প্রজাদের উচিত সোনা দেওয়া। তোমার ব্যবহারটা এমনই করা উচিত ছিল। যদি মনে করো রাজা জল চাইলো যেন সেনারা শরবত দেয়, তাহলে তোমার ব্যবহারটা ভালো বলে দেবে, নইলে মানুষের মনে হবে যে বিষ খাইয়ে দিই, তাই না? হ্যাঁ, আলতাফ খাঁ কে ছিল? আলতাফ খাঁ আর উগরু খাঁ, এরা দুজন একটা বিখ্যাত ব্যক্তি যারা আলাউদ্দিন খলজির কে ছিল? চিফ কমান্ডো। ক্লিয়ার? চিফ কমান্ডো। ঠিক আছে, চলো। সুলতানি যুগে কোন রাজাকে ইতিহাসবিদরা ফ্রান্সের শাসক লুই XIV সাথে তুলনা করেছেন? ফ্রান্সের শাসক লুই XIV সাথে তুলনা করেছেন কোন রাজাকে? এইটা তোমাদের হোমওয়ার্ক রইল, কমেন্ট বক্সে আমাকে জানাবে। ক্লিয়ার? হোমওয়ার্ক রইল। হ্যাঁ, গুপ্ত যুগে কোন রাজা মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছেন? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল, এটা আমার কমেন্ট সেকশনে জানাও। ক্লিয়ার? আমাদের আড্ডা 247-এ WBCS মহাপ্যাক নামে একটা প্যাকেজ আছে। ক্লিয়ার? যেখানে
যেখানে তুমি অ্যাডমিশন নিলে ডাব্লিউবিসি সমস্ত ব্যাচ তুমি পাবে, প্রিলিমসে ব্যাচ পাবে, প্লাস মেন্সে ব্যাচ পাবে, প্লাস অপশনাল পেপারে ব্যাচ পাবে, প্লাস টেস্ট সিরিজ পাবে, প্লাস কিছু পাবে, ইবুক পাচ্ছ। তাহলে একটা কাছে সব পেয়ে যাচ্ছ, উপরন্তু কী পাচ্ছ খুব কম খরচায়। যদি নিতে হয় তাহলে অবশ্যই আমার কোড Y284 দিয়ে নিয়ে নাও। এবার সম্পূর্ণ সিদ্ধান্ত তোমার। আমার ইনফরমেশন দেওয়ার কাজ আমি দিয়ে দিলাম। ভালো লাগলে ক্লাসটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি নতুন কেউ এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ক্লাসের জন্য। ক্লিয়ার? সকলে ভালো থেকো, সুস্থ থেকো।